সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। আপনাদের ভাষায় আমি কোনো কথা বলবো না, আমার ভাষায় বলছি। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি ওরকম, তোমরা শ্রদ্ধা করতে শিখো। আপনারা দেখছেন নির্বাচন আমরা বহু করেছি, ব্যক্তিগতভাবে আমি বহু নির্বাচন করেছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাস কি ধরনের কথা বলেছেন। তার নির্বাচনী এলাকা ঢাকা ৮, এই সংসদীয় আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বরাবরই এনসিপির নেতা নেত্রীদের তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা বলে আসছেন। বিশেষ করে বয়সগত কারণে তিনি যে একজন প্রবীণ ব্যক্তি এবং এনসিপির নেতৃবৃন্দ যে খুবই তরুণ বা ছেলে মানুষ, এই বিষয়টি তিনি বারবার উল্লেখ করার চেষ্টা করেছেন। আমরা শহীদ ওসমান হাদির একটি বক্তব্য শুনেছিলাম, যেখানে একজন ব্যক্তির সাথে তার কথোপকথন হয়েছিল। তিনি তার কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন নির্বাচন করবেন, এবং সেই নির্বাচনী কথোপকথনের মধ্যেও আমরা লক্ষ্য করেছি তাকে কিন্তু এরকম ছোট করেই দেখানোর চেষ্টা করা হয়েছে। ঠিক এই বক্তব্যে আমরা তার কাছ থেকে যে কথাগুলো শুনলাম, তা থেকে মনে হচ্ছে তিনি অনেক প্রবীণ, তিনি অনেক নির্বাচন করছেন। তাই নতুন হিসেবে যারা নির্বাচন করছেন তাদেরকে তিনি সহ্য করতে পারছেন না, তাদেরকে তিনি বেয়াদব বলে অভিহিত করার চেষ্টা করছেন। তো যাদেরকে তিনি নতুন বলে কটাক্ষ করছেন, তারা যদি তাকে বলে, কাকু আপনার তো অনেক বয়স হয়েছে, দয়া করে এবার রাজনীতি থেকে অবসর নেন, আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতিবিদ রয়েছি তাদেরকে একটু জায়গা ছেড়ে দিন, আমরা একটু রাজনীতি করে দেখি দেশের জন্য কিছু করতে পারে কিনা। আমাদের দাদারা তো আপনাদের হাতে রাজনীতির ভার ছেড়ে দিয়েছিল, এবং আপনারা তো দিনে দিনে দেশটিকে রসাতলে নিয়ে গিয়েছেন। আপনারা যদি এখনো সে আগের পথ আঁকড়ে থাকেন, তাহলে এই দেশটা সত্যিকার অর্থে একটি জাহান্নামে পরিণত হবে। তাই যেহেতু অনেক নির্বাচন করেছেন, বয়সও অনেক হয়েছে, তাই নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য আপনি একটু পিছনে চলে যান, আমাদেরকে একটু জায়গা দিন। তো আমি জানি না নতুনদের কাছ থেকে কেউ তাকে এরকম অনুরোধ করবে কিনা। যদি করে তাহলে তিনি আসলে কি করবেন। আমরা শুনেছি এই বক্তব্যের মধ্যে তিনি শেখ সাদের একটি কবিতার অংশ বিশেষ তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আসুন তার কাছ থেকে আমরা সেই কথাগুলো একটু শুনে আসি। একটা কথা মনে রেখো, আমি শেখ সাদির একটা কবিতার ছোট্ট একটা লাইন বলতেছি, বে আদব বে নসিব বা আদব বা নসিব, অর্থাৎ বেয়াদব সব সময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তিনি শেখ সাদির কবিতাকে কতটা ভালোবাসেন, কতটা হৃদয়ে ধারণ করেন। আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার কোনো কবিতা বা প্রবন্ধের কথা কি এই মির্জা আব্বাসের জানা আছে? তিনি কি তার সিরাজগঞ্জের যে অভিবাসন সেটি কখনো পড়ে দেখেছেন? একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকে দীর্ঘদিন তার একটি প্রবন্ধ পাঠ্য ছিল, যেটি সিরাজগঞ্জের সেই অভিবাসনেরই একটি লিখিত রূপ, যার শিরোনাম যৌবনের গান। সেই প্রবন্ধটিকে তিনি কখনো পড়ে দেখেছেন?
যদি পড়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি তার চরিত্রটাকেও চিনতে পেরেছেন। তিনি সেই প্রবন্ধের কোন চরিত্রে রূপদান করছেন। সেখানে বলা হয়েছে, তারুণ্যের অভিযাত্রা দেখে যারা পুরনো, প্রবীণ, প্রাচীন, যারা মিথ্যাকে আঁকড়ে ধরে রাখে, তারা ভয়ে তটস্থ হয়ে যায় এবং তাদের নিন্দা করতে শুরু করে, তাদেরকে অভিসম্পাত করে। আমরা এই মির্জা আব্বাসের মধ্যে কিন্তু সেই যে বার্ধক্য পীড়িত বৃদ্ধের ছায়া সেটি দেখতে পাই। কাজী নজরুল ইসলাম যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এই মির্জা আব্বাসের বার্ধক্য এবং বার্ধক্যের যে অহংকার সেটি নিয়ে কোনো একটি কবিতা লিখতেন, আমরা সেটি পড়ে রসাস্বাদন করতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কাজী নজরুল ইসলাম বেঁচে নেই, তাই তিনি দিনের পর দিন এই ধরনের কথা বলেই যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা মনে করি মির্জা আব্বাসের রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত, কারণ তিনি এখন যে ধরনের আবুল তাবুল কথা বলছেন তা কিন্তু একজন রাজনীতিকের পক্ষে কোনোভাবেই মানায় না। প্রিয় দর্শক, তিনি কি ধরনের আবুল তাবুল কথা বলছেন, কি ধরনের অসংলগ্ন কথা বলছেন, আসুন তার কিছু অংশ আমরা একটু শুনে আসি। অনেকে বলেন যে তারা 7 দিন আন্দোলন করে শেখ হাসিনাকে পরাস্ত করেছে। একটা কথা ভুললে চলবে না, 17 বছরে এই জাতির, বাংলার জনগণের, এই দেশের জনগণের ত্যাগ, তিতিক্ষা, জুলুম অপেক্ষা করে যত ত্যাগ করেছেন, যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার বিনিময়ে কিন্তু আমরা আজকের এই গণতন্ত্রের অধিকার আদায় করেছি। প্রিয় দর্শক, আপনার লক্ষ্য করলেন তিনি বলছেন কেউ কেউ নাকি দাবি করছেন 7 দিন আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। প্রিয় দর্শক, জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত কি 7 দিন হয়? এই হিসাব তিনি কোথায় পেয়েছেন? কে তাকে এই হিসাব দিয়েছে? যারা আন্দোলন করেছে তারা কবে কোথায় বলেছে যে 7 দিন আন্দোলন করে তারা সরকারের পতন ঘটিয়েছে? তবে এটি তো সত্য যে জুলাই আন্দোলন 16 তারিখের পরে যে মোড়টি ঘুরেছে, সেই মোড়ে গিয়ে কিন্তু আন্দোলনটি সাফল্যের দেখা পেয়েছে। তিনি এই বিষয়টিকে গৌণ করে দেওয়ার জন্য বিএনপি নেতা নেত্রীদের 17 বছরের ত্যাগ তিতিক্ষাকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং তিনি দাবি করেছেন সেই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে নাকি গণতন্ত্রের মুক্তি অর্জিত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচনের পর বিএনপি কিন্তু আন্দোলনে তেমন একটা মাঠে দাঁড়াতে পারেনি। সেই আন্দোলনে জামাত ইসলাম এবং তার ছাত্র সংগঠনের যতটা ভূমিকা ছিল তার চেয়ে অনেক কম ভূমিকা ছিল বিএনপির। তারপরে ধীরে ধীরে আমরা দেখেছি বিএনপি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেছে। তারা রাস্তায় দাঁড়াতে পারেনি, একটি সভা সমাবেশ করতে পারেনি এবং তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যে বালুর ট্রাক রাখা হয়েছিল সেই ট্রাক সরানোর মতো সক্ষমতা তাদের ছিল না। তাদের চেয়ারপারসনকে যখন সাজানো মামলায় সাজা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয় তখন তারা কিন্তু কার্যকর কোনো আন্দোলনই গড়ে তুলতে পারেনি। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র যখন র্যাব সহ কিছু বিশেষ ব্যক্তির উপর স্যাংশন জারি করে তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভর করে বিএনপি রাস্তায় নেমে এসেছিল। তারা বেশ কিছু জনসভা করেছিল, সেই জনসভায় যথেষ্ট লোক সমাগম হয়েছিল, কিন্তু বিএনপির এক শ্রেণীর নপুংসক নেতৃত্বের কারণে সেই আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হয়। আমরা দেখেছি বিএনপি যখন তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছে সরকার তাদেরকে সেই সমাবেশ করতে দেয়নি। তারা বাধ্য হয়ে সেখান থেকে কিন্তু অনেক দূরে গিয়ে সমাবেশ করেছে। তখন
এই মির্জা আব্বাস কিংবা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের যে বীরত্ব, সেই বীরত্ব আমরা দেখতে পাইনি। অবশেষে বিএনপি যখন ঢাকায় একটি মহাসমাবেশ ডেকেছিল, মাত্র কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দেই তাদের সেই বিশাল একটি জনসভা পণ্ড হয়ে যায়। তারা স্টেজ ছেড়ে পালিয়ে যায়, রাজপথ ছেড়ে পালিয়ে যায়। সেই পলাতক বিএনপির নেতৃবৃন্দের মুখে যখন আমরা আন্দোলনের সফলতার গল্প শুনি কিংবা বীরত্বের কথা শুনি, তখন কিন্তু আমাদের কিছুটা হাসিও পায়। এই মির্জা আব্বাস তো সেই পলাতক দলের নেতা। তিনি দাবি করছেন বিএনপির 17 বছরের ত্যাগ তিতিক্ষার বিনিময় নাকি তাদের এই গণতন্ত্রের মুক্তি হয়েছে। এর চেয়ে বড় ডাহা মিথ্যা কথা কি আর কিছু হতে পারে? মির্জা আব্বাস যদি সুস্থ মস্তিষ্কে কথা বলে থাকেন, তাহলে আমাদের মনে করতে হবে আমরা ভুল শুনেছি। কারণ একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই এই ধরনের দাবি করতে পারেন না। তাদের যদি ন্যূনতম লজ্জা বোধ থাকতো, তাহলে কোনোদিনই এই বিষয় নিয়ে তাদের প্রকাশ্যে কথা বলা উচিত ছিল না। কিন্তু আমরা বিএনপি নেতাদের মধ্যে সেই লজ্জাটুকু দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, তিনি যেমনটি বলেছেন, এদেশের জনগণের ত্যাগ তিতিক্ষা এবং জুলুম সহ্য করার বিনিময় নাকি গণতন্ত্রের মুক্তি হয়েছে। কি আশ্চর্যের বিষয়! এখান থেকে তিনি পুরো জুলাই বিপ্লবটাকে গায়েব করে দিলেন। তার দলের বর্তমান চেয়ারম্যান যেখানে তরুণদের অবদানের কথা স্বীকার করেছেন, রুহুল কবির রিজভী যেখানে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের পুরো পর্বটাকেই ধামাচাপা দিয়ে দিচ্ছেন। তারা যদি এত বীরী হতেন, তাহলে তো 2024 সালে আওয়ামী লীগ যখন নির্বাচন করেছে, তার আগেই তারা আন্দোলনের সাফল্য লাভ করতেন। তা কি করতে পেরেছেন? তারা তো 2024 সালে নির্বাচনের পর সবকিছু মেনে নিয়েছেন এবং সেই নির্বাচনের পরের দিন কিংবা পরের সপ্তাহে কিংবা পরের মাসে তাদেরকে কোনো আন্দোলনের কর্মসূচি ছিল? আমরা তো দেখেছি যখন জুলাই আন্দোলন সংঘটিত হয়, তখন এই আন্দোলনের সাথে যে তারা সম্পৃক্ত নয়, তাদের মহাসচিব প্রকাশ্যে সেটি ঘোষণা করেছেন। অথচ এখন তিনি দাবি করতে এসেছেন তাদের আন্দোলন ত্যাগ তিতিক্ষার ফসল হিসেবে এদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে। প্রিয় দর্শক, মির্জা আব্বাস আর কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি। আমাদের একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই নির্বাচন বানচাল করার জন্য, এই নির্বাচন থেকে দেশের মানুষকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য আজকে এই চক্রান্ত চলছে। এই কথাটি আমাদের স্মরণ রাখতে হবে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন যে মির্জা আব্বাস বলছেন নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে। তো ষড়যন্ত্র করে যদি নির্বাচন বানচাল করা যায়, তাহলে সেই পরিবেশে কি নির্বাচন করা উচিত? আমরা তো চেয়েছিলাম এমন একটি কাঠামোগত পরিবর্তন, যে পরিবর্তনের ফলে ইচ্ছে করলে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না কিংবা নির্বাচনের যে জনরায় সেটি পাল্টে দিতে পারবে না। আমরা তাদের দলীয় যে প্রধান তারেক রহমানের মুখে শুনেছি তাহাজ্জুদের নামাজ পড়ে নির্বাচনের যে কেন্দ্র, সেই কেন্দ্রে গিয়ে ফজর নামাজ পড়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো নির্বাচন যদি পাহারা দিয়ে সুষ্ঠু করতে হয়, তাহলে আমাদের পরিবর্তনটা হলো কোথায়? আমরা তো একই ধরনের আহ্বান শুনেছিলাম আওয়ামী লীগ সরকারের সময়। এখনো যদি সেই একই আহ্বান জানাতে হয়, জনগণকেই যদি নির্বাচনী কেন্দ্র পাহারা দিতে হয়, তাহলে আমাদের রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনটা কোথায় হলো? কোথায় সেই পরিবর্তন হলো যে পরিবর্তনের মধ্য দিয়ে একজন নাগরিক বিশ্বাস করবেন যে তার ভোট অন্য কেউ দিয়ে দিবে না, তার ভোটের যে অধিকার সেটি ভুলণ্ঠিত হবে না, সেটি কেড়ে নেওয়া হবে না? যদি সেই গুণগত কোনো পরিবর্তন নাই হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে নির্বাচনের কি কোনো প্রয়োজন ছিল? জনগণ যদি নির্বাচনী কেন্দ্রে গিয়ে পাহারা দেয়, তাহলে সেখানে তো প্রত্যেকটি পক্ষের জনগণ এসে পাহারা দেবে এবং
তার মধ্য দিয়ে যদি সেখানে কোনো একটি পক্ষ জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তাহলে তো অপর পক্ষ সেখানে হামলা করবে। এভাবে রক্তাক্ত পরিবেশ তৈরি হবে। আমরা কি সেই ধরনের একটি নির্বাচন চাই? আমরা তো বলেছিলাম যে আগে সুষ্ঠু একটি নির্বাচনী পরিবেশ তৈরি হোক, তারপর নির্বাচন হোক, কিন্তু বিএনপি তো আগে ভাগে এই নির্বাচন চেয়েছে। তাহলে এখন তারা কেন সেই ষড়যন্ত্রের গল্প বলছে? প্রিয় দর্শক, আসুন এরপর মির্জা আব্বাস কি বলেছেন আমরা তা একটু শুনে আসি। আজ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছি আমি, কোনো নির্বাচনে কোনো প্রতিপক্ষের উপর কোনো হামলা হয় নাই, কোনো প্রতিপক্ষকে কেউ আক্রমণ করে নাই। আমরা উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করেছি। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন মির্জা আব্বাস বলছেন অতীতে যত নির্বাচন হয়েছে বিএনপির বিরুদ্ধে কেউ কিন্তু সন্ত্রাসের কোনো অভিযোগ করতে পারেনি, কোথাও কখনো মারামারি হয়নি। আমরা দেখেছি এই ঢাকা শহরের মধ্যে কেবলমাত্র মির্জা আব্বাসের যে এলাকাটি রয়েছে সে এলাকাতেই যখন তার প্রতিপক্ষের কেউ প্রচারণা চালাতে যাচ্ছেন তার জন্য পচা ডিম বরাদ্দ করা হচ্ছে। এই কাণ্ড দেখে মনে হচ্ছে আমাদের মির্জা আব্বাস হয়তো এখন পচা ডিমের মহাজন সেজেছেন। তাহলে হাদির ক্ষেত্রে যে ঘটনা ঘটল সেই একই ঘটনা কেন নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে ঘটবে? আমরা কি দেশের অন্য কোথাও দেখতে পাচ্ছি যে কোনো প্রার্থী প্রচারণা চালাতে গেলে তার গায়ে ডিম ছুঁড়ে মারা হয়? এই ধরনের ঘটনা তো একমাত্র মির্জা আব্বাসের নির্বাচন এলাকাতেই ঘটছে। তারপরে যদি তিনি দাবি করেন তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, তিনি কোনো মারামারির আগে পিছে নেই, তাহলে সেটা কি আমাদের বিশ্বাস করতে হবে? কোন ঘটনা কেন ঘটে, কারা ঘটায়, কেন ঘটায়, সেটুকু বোঝার মতো সক্ষমতা তো এই প্রজন্মের মানুষের রয়েছে। মির্জা আব্বাস কি সবাইকে তার মতো এরকম উদ্ভট চিন্তার অধিকারী মনে করেন? প্রিয় দর্শক, মির্জা আব্বাসের এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে তা কি অন্য কোথাও আমরা দেখতে পাচ্ছি? অন্য কোথাও হয়তো আমরা মারামারি দেখছি, আমরা কার্যালয় ভাঙচুর দেখছি, সন্ত্রাস দেখছি, কিন্তু এই নির্বাচনী এলাকায় যে ধরনের অসভ্যতা আমরা দেখছি, যে ধরনের অসহিষ্ণুতা আমরা দেখছি, তাকে অন্য কোথাও দেখছি? অন্য কোথাও কি নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এই ধরনের বাধা প্রদান করা হচ্ছে? হচ্ছে না তো। তাহলে মির্জা আব্বাস কি বলতে চান তার পেছনে তার বা তার কর্মী সমর্থকদের কোনো ইন্ধন নেই? প্রিয় দর্শক, মির্জা আব্বাস এরপর কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি। একটি বিশেষ দল এবং তাদের একটি বাচ্চা দল, তারা বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তিনি কি ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন। একজন সংসদ সদস্য প্রার্থীর কাছ থেকে কি এই ধরনের কথা আশা করা যায়? একজন দায়িত্বশীল রাজনীতিবিদের কাছ থেকে কি আমরা এই ধরনের কথা প্রত্যাশা করি? আমরা যে আগে বলেছিলাম আসুন তিনি কি সব আবোল তাবোল কথা বলছে তা আমরা একটু শুনে আসি। আপনারা শুনলেন তো? আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু স্বতন্ত্র মর্যাদা রয়েছে, স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। সেই মর্যাদা ভুলুণ্ঠিত করে তিনি একটি দলকে আরেকটি দলের বাচ্চা বানিয়ে ফেলেছেন। একজন নেতা কি এরকম কথা বলতে পারেন? একটি দলকে কি আরেকটি দলের বাবা অথবা মা বানিয়ে ফেলতে পারেন? কোন যুক্তিতে, কোন বিবেচনায় তিনি এই কথা বলেছেন? প্রিয় দর্শক, আমরা জানি, কারণ তিনি সবসময় এই ধরনের কথাই বলেন। একটি কথা কিভাবে গুছিয়ে বলতে হয়, অন্যের সম্মান রক্ষা করে কিভাবে কথা বলতে হয়, অন্যকে শ্রদ্ধা করে কিভাবে কথা বলতে হয়, এই কথার ধরন কিন্তু মির্জা আব্বাস আজ পর্যন্ত শিখেননি, অথচ তিনি অন্যদেরকে বলছেন বেয়াদব। আসলে কি বেয়াদব? প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই তা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আসুন মির্জা আব্বাস এরপর কি বলেছেন আমরা তা একটু শুনে আসি। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন তিনি বলছেন একটি দল নাকি চক্রান্তের মাধ্যমে জনগণের সিম্পেথি আদায় করার চেষ্টা করছে। এই ধরনের হাস্যকর কথা কি আপনারা অতীতে কখনো কোথাও শুনেছেন? চক্রান্তের মাধ্যমে কি মানুষের সিম্পেথি আদায় করা যায়? মানুষকে ধোঁকা দেওয়া যায়, বোকা বানানো যায়, কিন্তু মানুষের সহানুভূতি অর্জন করা যায়? মানুষের সহানুভূতি অর্জন করতে হলে তো
একজনের সেই কোয়ালিটি থাকতে হবে। তাহলে মির্জা আব্বাস কিভাবে বললেন যে একটি দল চক্রান্ত করে মানুষের সিম্পেথি আদায় করার চেষ্টা করছেন? তাহলে তিনি কি কোথাও সিম্পেথি আদায় করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন? প্রিয় দর্শক, মির্জা আব্বাস আর কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি। আমি আবার বলতে চাই স্পষ্ট ভাষায়, বিএনপি সন্ত্রাসী কার্যকলাপে বিশ্বাস করে না। যারা সন্ত্রাস করেন, যারা চাঁদাবাজি করেন, তারাই বেশি লম্বা লম্বা কথা বলছেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন তিনি কতটা জোর গলায় দাবি করছেন বিএনপি কখনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ডকে সমর্থন করে না, তারা কখনো চাঁদাবাজি করে না। যারা চাঁদাবাজি করে তারাই নাকি লম্বা লম্বা কথা বলে। এখন আপনারা বিবেচনা করুন কারা লম্বা লম্বা কথা বলছে, কে লম্বা লম্বা কথা বলছে। যে বা যারা লম্বা লম্বা কথা বলছে তারাই তো আসলে চাঁদাবাজি বা সন্ত্রাসের সাথে জড়িত। সেটি যদি এনসিপি হয় তাহলে দায়টা এনসিপির ঘাড়ে যাবে, সেটি যদি জামাত ইসলামী হয় তাহলে দায়টা জামাত ইসলামের ঘাড়ে যাবে, আর সেটি যদি বিএনপি হয় তাহলে দায়টা অবশ্যই বিএনপির ঘাড়েই যাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।